আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে প্রচণ্ড গরম পড়েছে, তাই উপন্যাস শোনার আগে একটি ছোট্ট অনুরোধ জানাতে চাই। এই গরমে নিজেদের সুস্থ রাখাটা খুব জরুরি। দয়া করে পর্যাপ্ত পানি পান করুন। রোদে বের হলে ছাতা বা টুপি ব্যবহার করুন। প্রয়োজনে বিশ্রাম নিন। যারা বয়স্ক বা শিশু আছেন তাদের বিশেষ খেয়াল রাখুন। আর অবশ্যই খুব প্রয়োজনে বাইরে বের হবেন। এবার চলুন উপন্যাসের জগতে ডুবে যাই। আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, পর্ব ৭৫। লেখনীতে সালমা চৌধুরী। মনের ভেতরে জমে থাকা অভিমানে মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। কাঁদো কাঁদো মুখ করে আবিরকে চিঠি লিখছে। প্রিয় নিষ্ঠুর মানব, কেমন আছেন? আমি জানি খুব ভালো আছেন। অবশ্য ভালো থাকারই কথা, কারণ মেঘ নামক এক উন্মাদের থেকে মুক্তি পেয়ে গেছেন। কিন্তু আমি ভালো নেই, একটুও ভালো নেই। আজ থেকে ১.৫ বছর আগ পর্যন্ত আমি খুব ভালো ছিলাম, কারণ তখন আবির নামক কোনো ব্যক্তির অস্তিত্ব আমার হৃদয়ে ছিল না। কিন্তু এই ১.৫ বছরে সব কিছু বদলে গেছে, সেই সঙ্গে বদলে গেছে আমার অভিপ্রায়ও। আবির নামক নিষ্ঠুর মানবের প্রতি আমার তীব্র আসক্তি জন্মেছে। প্রতিনিয়ত ওনাকে দেখার জন্য উদ্দীপ্ত হয়ে উঠেছি। ওনার আকস্মিক দূরত্ব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তার ওপর আমার অবিদ্যমানতায় ওনার চলে যাওয়াটা কোনোভাবেই সহ্য করতে পারিনি। তাই ওনার আদেশ মেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। ওনাকে জানিয়ে দিন আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। খাওয়া দাওয়া, ঔষধ সব কিছু ঠিকমতো খাচ্ছি। যদি সম্ভব হয় তবে আমায় যেন ক্ষমা করে দেন। উনি আমার মেসেজের রিপ্লাই করছেন না, তাই বাধ্য হয়ে চিঠি লিখছি। আমার একটা কবুতর থাকলে তার পায়ে বেঁধে চিঠিটা পাঠাতাম, কিন্তু আফসোস আমার এমন কোনো মাধ্যম নেই, তাই বাধ্য হয়ে চিঠিটা ইনবক্সে পাঠাতে হচ্ছে। ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ আর কোনো মেসেজ দিব না। ওনাকে সাবধানে থাকতে বলবেন। ইতি ওনার অবাধ্য ডোনা, মেঘ। আবির ল্যাপটপে কাজ করছিল। মেঘের আইডি থেকে মেসেজটা আসা মাত্রই ফোন হাতে নিয়ে মেসেজটা পড়েছি। দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তানভীরকে কল দিল। তানভীর কল রিসিভ করে একদমে সরি 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 বলেই যাচ্ছে। আবির ঠান্ডা কণ্ঠে ধমক দিল, হয়েছে থাম। এখন সরি বললে আর কি হবে? তানভীর মৃদুস্বরে জিজ্ঞেস করলো, বনুর সাথে কথা হয়েছে? না। রাগটা সাইডে সরিয়ে বনুর সাথে একটু কথা বলো, ওর মনের অবস্থা খুব খারাপ। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, এত সহজে তোর বোনকে ছাড় দিচ্ছি না। ওর জন্য কি পরিমাণ কষ্ট প্রতিনিয়ত আমি অনুভব করি, কমপক্ষে তার একাংশ উপলব্ধি করুক, তারপর না হয় ভেবে দেখব। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, আমার বোনের চোখে তোমার জন্য আর এক ফোঁটা অশ্রুও দেখতে চাই না আমি। আবির মেকিস্বরে বলল, আফসোস আজ একটা বোন নেই বলে আমার পক্ষ ধরে কেউ কথা বলতে পারে না। তানভীর মুচকি হেসে বলল, বড় আব্বুকে কি বলবো? আবির আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আপাতত দাদা দাদু হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলিস। এখন আর বোন লাগবে না, আমার মেয়ে বড় হয়েই আমার পক্ষে কথা বলবি। আহা গো, শখ কত! আবির হাসি থামিয়ে ধীর কণ্ঠে বলল, শোন, তোর বোন সুস্থ হলে ভার্সিটিতে যেতে বলিস। সারাদিন বাসায় থেকে উল্টাপাল্টা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি কি বনুর সাথে কথা বলবাই না? আবির মুচকি হেসে বলল, তোর বোনের সাথে কথা না বলে থাকতেই পারবো না আমি, শুধু কয়েকটা দিন দেখব, এই আর কি। রাখছি এখন, সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। প্রতিদিনের ন্যায় আজ বিকেলেও মেঘ ঘুম থেকে উঠে ছাদে আসছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এক জায়গায় স্থির দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে আনমনে কিছু ভাবছে। হঠাৎ পেছন থেকে তানভীর ডাকলো, বনু তোর কি মন খারাপ? মেঘ থম্মত খেয়ে তাড়াতাড়ি চোখ মুখ মুছে ভেজা কণ্ঠে বলল, কই না তো। তানভীর মেঘের থেকে কিছুটা দূরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, কাঁদলেই যদি সব পাওয়া যেত তবে সবাই তাদের ইচ্ছে পূরণ করতে দিনরাত এক করে কাঁদত, বুঝলি? মেঘ ওপর নিচ মাথা নাড়ল। মেঘ কেন কাঁদছে তা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। মেঘও কিছু বোঝানোর চেষ্টা করল না। তানভীর মলিন হেসে বলল, জানিস তো আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন। ধৈর্য রাখ, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবি। মেঘ ভেজা চোখে তানভীরের দিকে তাকিয়ে করুণ স্বরে জিজ্ঞেস করল, ভাইয়া, আবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তোমার সাথে রেগুলার কথা হয়? না, ভাইয়া একটু ব্যস্ত আছে। ও। তানভীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ। ভার্সিটিতে যাচ্ছিস না কেন? মেঘ মন খারাপ করে উত্তর দিল, ভালো লাগে না।
তানভীর মুচকি হেসে বলল, ক্লাসে গেলেই মন ভালো হয়ে যাবে, সকালে রেডি থাকিস, তোকে নিয়ে বের হব। মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। তানভীর পকেট থেকে একটা চকলেট বের করে মেঘের সামনে রেখে ধীর কণ্ঠে বলল, সন্ধ্যের আগে রুমে চলে যাস। তানভীর চলে গেছে। একটু পরেই মেঘকে খুঁজে মিম ছাদে আসছে। মেঘ নিজের চকলেট থেকে অর্ধেকটা ভেঙে মিমকে দিয়েছে। মিম উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাইয়া কি তোমার সাথে এখনো কথা বলেন না? না। কিন্তু কেন? জানি না। এখন কি করবা? মেঘ খানিক ভেবে হঠাৎ নিঃশব্দে হেসে বলল, কাল পরশু শাড়ি পরবো। আমায় ছবি তুলে দিস। আচ্ছা। দিন কাটছে সম্মুখ গতিতে। প্রতিদিন সন্ধ্যার পরপর মালিহা খান অথবা হালিমা খানের ফোনে আবিরের কল আসে। একে একে সবার সাথেই ভিডিও কলে কথা বলে, কিন্তু মেঘের কণ্ঠস্বর শোনা মাত্রই ব্যস্ততার ভান করে কল কেটে দেয়। প্রথম প্রথম মেঘ কথা বলতে চাইলেও আবির কথা বলতো না। এখন মেঘও তেমন আগ্রহ দেখায় না। আজ সন্ধ্যার পরপর মিম, আদি আর মেঘ সোফায় বসে গল্প করছে আর স্যুপ খাচ্ছে। এমন সময় মালিহা খানের ফোনে আবিরের নাম্বার থেকে ভিডিও কল আসছে। মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, বড় আম্মু, তোমার বাবু কান্না করছে। মালিহা খান রান্নাঘর থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কান্না করছে? মেঘ ফিক করে হেসে উত্তর দিল, তোমার ছেলে কল দিচ্ছে, তুই রিসিভ করতে পারিস না। মেঘ উদাস ভঙ্গিতে বলল, তোমার বাবুর কি আমার সাথে কথা বলার মতো সময় আছে নাকি? কত ব্যস্ত মানুষ, তুমিই কথা বলো। দ্বিতীয়বার কল বাজতেছে। মেঘ ফোন নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে কল রিসিভ করে মেকিস্বরে প্রশ্ন করলেন, কি হয়েছে বাবু, কান্না করছিস কেন? আবির কি বলতে চেয়েও থেমে গেছে। ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, কান্না করলাম কোথায়? আর হঠাৎ বাবুই বা ডাকছো কেন? আমি নিজে থেকে ডাকিনি। মেঘ বলতেছে আমার বাবু নাকি কান্না করছে, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের আদরের মেয়েকে বাড়াবাড়ি কম করতে বলো। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। মালিয়া খান মেঘকে এক নজর দেখে সহসা রান্নাঘরের দিকে তাকালেন। মেঘের হাতে ফোন দিতে দিতে আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, নে মেঘের সাথে কথা বল, তরকারি পুড়ে যাচ্ছে মনে হয়, আসছি আমি। তাৎক্ষণিক ঘটনায় মেঘ থম্মত খেয়ে কোনো রকমে ফোন মুখের সামনে ধরেছে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই আবির চোখ নামিয়ে নিয়েছে। টেবিলের ওপর ফোন রেখে পাশে ল্যাপটপে কাজ করছে। মেঘ অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। সহসা ঠোঁটের কোণে হাসি ফুটেছে। কতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে। আজ মুখের ওপর কলও কাটছে না। মেঘ ঠোঁটের কোণে হাসি রেখে আহ্লাদি কণ্ঠে ডাকলো, বাবু। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মেঘের হাসি দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মেঘ দুষ্টমির ছলে আবারও ডাকলো, বাবু। আবির এবার ফোন কাছে নিয়ে বিড়বিড় করে বলল, এই যে বাবু বাবু ডাকছেন, বাবুর মতো আচরণ করলে সামলাতে পারবেন? আবিরের মুখে এমন কথা শুনে মেঘের আঁখি যুগল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে। নিষ্পলক চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। ফোন আগের জায়গায় রেখে আবির আবারও কাজে মনোযোগ দিয়েছে। তবে মুখে গম্ভীর্যতার বদলে ক্ষীণ হাসি ফুটেছে। মালিয়া খান এগিয়ে এসে বিরক্তিভরা কণ্ঠে বলে উঠলেন, বাসায় থাকাকালীন সারাক্ষণই বকবক করতিস, আর এখন মুখ দিয়ে কথা বের হয় না। আগের রূপে ফিরে গেছিস? দেখি দে ফোন। মেঘ বড় আম্মুকে ফোন দিয়ে আহম্মকের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। খানিক বাদে মাথা নিচু করে রুমের দিকে হাঁটতে শুরু করেছে। মালিয়া খান সোফার কাছে আসতেই মিম আর আদিও আবিরের সাথে কথা বলতে শুরু করেছে। এর মধ্যে হালিমা খানও রুম থেকে বেরিয়ে এসেছেন। মেঘ নিজের রুমে গিয়ে আবিরের একটা ছবি বের করে কিছুক্ষণ পরখ করে চোখ জোড়া বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আই মিস ইউ। আজ সকাল সকাল মেঘ শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। নাস্তা করে তানভীরের সাথে বেরিয়েছে। মোজাম্মেল খানের নির্দেশ মতোই বোনকে গাড়ি দিয়ে নিয়ে গেছে। অনিবার্য কারণবশত প্রথম ক্লাস হবে না, তাই মিনহাজ, তামিম, মিষ্টি, বন্যা চারজন চা খেতে বেরিয়েছে। মেঘ ওদের দেখেই উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া গাড়ি থামাও। বন্যারা চা খাচ্ছে। তানভীর ওদের দিকে একবার তাকিয়ে পরপর মেঘের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে হেসে বলল, কে জানি বলেছিল ভার্সিটিতে আসতে ভালো লাগে না? মেঘ তানভীরের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল, কে জানি বলেছিল মনে নেই। তানভীর মুখে হাসি রেখেই বলল, ঠিক আছে যা, ক্লাস শেষে কল দিস, ফ্রি থাকলে এসে নিয়ে যাব। মেঘ কোমল কণ্ঠে বলল, ভাইয়া আসো, এক কাপ চা খেয়ে যাও, আজ না অন্য কোনো দিন।
প্লিজ ভাইয়া চলো। মিনহাজ তামিম মেঘকে দেখেই এগিয়ে আসছে। তানভীরকে রিকোয়েস্ট করে চা খেতে নিয়ে গেছে। বন্যা চোখ তুলে তানভীরকে দেখেই চোখ সরিয়ে নিয়েছে। মাথা নিচু করে মেঘের সাথে আস্তে আস্তে কথা বলছে। তানভীর, মিনহাজ আর তামিমের সাথে টুকটাক কথা বলতে বলতে এক কাপ চা খেয়েছে। বন্যার দিকে একবারের জন্যও তাকায়নি। মিনহাজ বন্যাকে উদ্দেশ্য করে বলল, ভাবি আজকে ট্রিট যে আপনার পক্ষ থেকে, এটা ভাইকে বললেন না? বন্যা রাগী স্বরে বলল, ভাবি ডাকাটা বন্ধ করবি? তানভীর টাকা বের করে বিল পরিশোধ করতে যাবে অমনি বন্যা তানভীরের হাত ধরে থামিয়ে দিয়ে শানিত কণ্ঠে বলল, আজকের বিল আমি দিব। তানভীর উষ্ণ স্বরে জানালো, তোমার লিস্টে নিশ্চয়ই আমি ছিলাম না? আমার বিলটা আমি দিয়ে দিচ্ছি। বন্যা এবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো আমি বিল দিব। মিষ্টি আর মেঘ কানে কানে ফিস ফিস করে কথা বলছে। মেঘ এক হাতে মুখ চেপে হাসছে আর দুজনকে দেখছে। মিনহাজ আর তামিমও তাদের দেখছে। মিনহাজ ইচ্ছেকৃত গলা খাকারি দিতেই তানভীর সেদিকে তাকালো। বন্যা তখনও তানভীরের হাত ধরে আছে। বন্যার নজর মেঘদের দিকে পড়তেই তড়িৎ বেগে হাত সরিয়ে দূরে সরে দাঁড়িয়েছে। তানভীর টাকা পকেটে রেখে স্বাভাবিকভাবে মেঘের থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্যা টাকা পরিশোধ করে সামনে চলে গেছে। মেঘ আর মিষ্টি পেছন পেছন যাচ্ছে। মেঘ পেছন থেকে সর্বশক্তি দিয়ে বলে উঠল, তোর সাহস তো কম না, তুই আমার ভাইয়ের সঙ্গে উচ্চস্বরে কথা বলিস? বন্যা থেমে ক্ষীণ ক্রোধ দেখিয়ে বলল, সামান্য এক কাপ চায়ের জন্য যে তোর ভাই টাকার গরম দেখালো, সে বেলায় আমার ভাই টাকার গরিমা দেখায়নি। মিনহাজ, তামিম, এমনকি আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। আসার পর তুই ভাইয়ার সাথে কোনো কথা বলিসনি, কথা নাই বলতে পারিস, চা পর্যন্ত খেতে বলিসনি, অথচ ট্রিট তুই দিচ্ছিস। ভাইয়ার নিজের বিল পরিশোধ করাটা কি অন্যায় ছিল? তুই তো তোর ভাইয়ের পক্ষই নিবি। মেঘ একগাল হেসে বিড়বিড় করে বলল, তুই আমার ভাবি হলে তোর পক্ষই নিতাম। বন্যার আগে স্বরে বলল, বিড়বিড় করে কি বলছিস? কিছু না। মেঘ বিকেলে একা একাই শাড়ি পরে মিমকে নিয়ে ছাদে গেছে। মাথায় ঘোমটা দেয়া ছবি থেকে শুরু করে স্টাইল করে বেশ কিছু ছবি তুলেছে। রুমে বসে বসে ছবিগুলো দেখছে। একা একা শাড়ি পরায় কুচিত যাচ্ছে তাই অবস্থা। তবুও অনেক খোঁজাখুঁজি করে 3টা ছবি আবিরকে পাঠিয়েছে। প্রথম 2টা ঘোমটা ছাড়া ছবি, তৃতীয়টা মাথায় ঘোমটা দেয়া ছবি। কয়েক মুহূর্তের মধ্যেই আবির মেসেজ সিন করেছে। ছবিগুলো দেখা মাত্রই আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। মেঘের মায়াবী আদলে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলে উঠল, মাশাল্লাহ। দেখি আবিরের দরুন তার প্রেয়সীর মন ঠিক কতখানি উত্তপ্ত হতে পারে। কাছে টেনে ছবিগুলো দেখতে দেখতে আবির হঠাৎই কপাল গুটালো। শাড়ির কুচিতে নজর আটকে আছে। আবির মুচকি হেসে আকুল কণ্ঠে বলল, ইস, আমি কাছে থাকলে কুচির বেহাল দশা হতেই দিতাম না। আবিরের রিপ্লাই পাবার আশায় মেঘ নিষ্পলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে গেছে, অথচ কোনো রিপ্লাই আসছে না। মেঘের ব্যাকুল মন কোনোভাবেই শান্ত হচ্ছে না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভেবে হঠাৎই মুচকি হেসে বলল, কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এতদিন আপনার বহু তাল বাহানা সহ্য করেছি, এবার আমার ভিন্ন রূপ দেখাবো। মেঘ নিজের তোলা শাড়ি পরা ছবিগুলো থেকে 2টা ছবি ফেসবুকে ডে পোস্ট দিয়ে অপেক্ষা করছে। যেই ভাবনা সেই কাজ। পোস্ট করার 10 মিনিটের মধ্যে আবির পোস্ট সিন করেছে। মেঘ মিটিমিটি হাসছে। আবিরকে জ্বালানোর এর থেকে উত্তম উপায় আর নেই। হাতে গোনা 2 মিনিটের মধ্যে মেঘের আইডি থেকে ছবিগুলো ডিলিট হয়ে গেছে। মেঘ নিঃশব্দে হেসে বিড়বিড় করল, মিস্টার খান, আপনি ধরা পড়ে গেছেন। আপনার রাগ জেদের আড়ালে লুকানো অনুভূতি প্রকাশ হয়ে গেছে। আপনি সবকিছু আড়াল করতে পারলেও আপনার অন্তরের হিংসুটে মনোভাব কোনোভাবেই আড়াল করতে পারলেন না। একদিনের ব্যবধানে আবিরের পাঠানো মেসেজের পরিমাণ কমে এসেছে। ছবি পাঠানোর পর 2 দিনে আবিরকে একটাও মেসেজ করেনি, এমনকি একবারের জন্য কলও করেনি। সন্ধ্যায় কল দিলে আবিরকে শুনিয়ে শুনিয়ে মেঘ ইচ্ছাকৃত ব্যস্ততার ভান করে। আবিরের বড় মামি অসুস্থ, তাই আজ সকাল সকাল আলী আহমেদ খান আর মালিহা খান ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিকেলের দিকে মেঘ কল দিয়ে মামির খোঁজ নিয়েছে। মালিহা খানরা এক রাত থাকবেন, সেই সুবাদে নিশ্চিতভাবে বলা যায় আজ আবির হালিমা খানের নাম্বারে কল দিবেই দিবে। এজন্য সন্ধ্যার পরপর মেঘ নিজের নাম্বার থেকে হালিমা খানের নাম্বারে কল দিয়ে 2 ফোন বিছানার ওপর রেখে বেলকনিতে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতেছে। মিমকে আগে থেকেই সবকিছু শিখিয়ে দিয়েছে।
মামুনির নাম্বার ওয়েটিং পেয়ে আবির বাধ্য হয়ে কাকিয়ার নাম্বারে কল দিয়েছে। যথারীতি মিম কল রিসিভ করে মেঘের শেখানো কথাগুলো বলতে শুরু করেছে। আবির সেসব কথায় পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মামুনি কি বেশি ব্যস্ত? মিমের সরল স্বীকারোক্তি, মামুনি সম্পূর্ণ ফ্রি, আম্মুর সঙ্গে গল্প করছেন। কেন ভাইয়া? আবির ভ্রু গুটিয়ে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, মামুনির ফোন ওয়েটিং কেন? ও আচ্ছা, মামুনির ফোন দিয়ে আপু কার সঙ্গে যেন কথা বলতেছে। আবির তড়িৎ গতিতে বলে উঠল, 30 মিনিট যাবৎ ওয়েটিং। এত সময় ধরে কার সাথে কথা বলছে? আমি জানি না, আমাকে বিরক্ত করতে নিষেধ করেছে। আবিরের কপাল কুঁচকানো, মুহূর্তেই চেহারা অন্ধকার হয়ে গেছে। ঢোক গিলে নিজেকে সংযত করে ধীর কণ্ঠে বলল, ফোনটা মামুনি না হয় কাকিয়াকে দে। ঠিক আছে। মিম ফোন দিয়ে দৌড়ে মেঘের রুমে চলে গেছে। মেঘকে ঘটনা বলতেই মেঘ শুধু মুচকি হাসলো। মামুনি আর কাকিয়ার সাথে কথা শেষ করে আবির তৎক্ষণাৎ তানভীরকে কল দিয়েছে। যথারীতি তানভীর ও মিনহাস তামিমকে কল দিয়ে পরপর বন্যাকে কল দিয়েছে। বন্যা কল রিসিভ করতেই তানভীর প্রশ্ন করল, সন্ধ্যার পর বনুর সাথে কথা হয়েছে তোমার? বন্যা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আজ ফোনে কথা হয়নি। কথা হয়নি? না। কেন? তেমন কিছু না, রাখছি। তানভীর বাসায় ফিরে আম্মুর ফোনও চেক করেছে, অথচ কারো নাম্বার নেই। মেঘকে সরাসরি কিছু জিজ্ঞেসও করতে পারছে না। আলী আহমেদ খান আর মালিহা খান এক রাত থেকে পরদিনই বাসায় চলে আসছেন। আলী আহমেদ খান বাসায় ফিরে বিকেল থেকে মন খারাপ করে সোফায় বসে আছেন। মালিহা খান শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, আপনার কি শরীর খারাপ? আলী আহমেদ খান এপাশ ওপাশ মাথা নাড়লেন। মোজাম্মেল খান নিজের রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, ভাবি, ভাইজানের শরীর নয়, মন খারাপ। এই মন আর ভালো হবে না। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কেন, কি হয়েছে? মোজাম্মেল খান ঠাট্টার স্বরে বললেন, ভাইজান, ভাবিকে বলবো? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিতে মোজাম্মেল খান থেমে গেছেন। মোজাম্মেল খান হালিমা খানকে উদ্দেশ্য করে বললেন, 2 কাপ চা দিও। মেঘ সিঁড়ি দিয়ে নামতে নামতে আহ্লাদি কণ্ঠে বলল, আব্বু, চা আমি করি। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান দুজনেই একসঙ্গে মেঘের দিকে তাকালেন। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, চা করতে পারবা? পারবো। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ের হাতের রান্না খাওয়ার পর সামান্য চা নিয়ে ডাউট করা শোভা পায় না। আমার মেয়ে সব পারবে, প্রয়োজনে আমি শিখিয়ে দিব। আলী আহমেদ খান শুকনো গলায় কেসে উঠলেন। আব্বুর ওভার কনফিডেন্স দেখে মেঘ মৃদু হেসে রান্নাঘরে চলে গেছে। আলী আহমেদ খান মেকিস্বরে বললেন, তুই রান্না শেখাবি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আগে তুই বল, চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করে? মোজাম্মেল খান ঝটপট উত্তর দিলেন, জানি না। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন, পায়েস তো রান্না করতে পারবি নাকি? পারবো না। আলী আহমেদ খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, এই জীবনে শখেও কোনোদিন রান্নাঘরে পা রাখছিলি? মোজাম্মেল খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বললেন, আমি না হয় জীবনেও পা রাখিনি, গত 20 বছরে তুমি পা রেখেছো? এর মধ্যে মেঘ 2 কাপ চা নিয়ে আসছে। আলী আহমেদ খান চায়ে চুমুক দিয়ে ভারী কণ্ঠে বললেন, আমাকে তো তোর ভাবি রান্নাঘরে ঢুকতে দেয় না। তাছাড়া আমি গত 20 বছর পা না রাখলেও রান্না সম্পর্কে তোর মতো অজ্ঞ না। খুব তো বলছিস, তোর মেয়েকে তুই রান্না শিখাবি, সামান্য পায়েসের রেসিপি বলতে পারিস না, আবার সব শেখাবি? মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, তুমি বলো তাহলে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বলে উঠলেন, তুই কি কোনোভাবে আমায় চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, করছি। আব্বু আর বড় আব্বুর কথোপকথনের মাঝে মেঘ থ হয়ে দাঁড়িয়ে আছে। 2-3 বার থামানোর চেষ্টাও করেছে, কিন্তু থামাতে পারেনি। মালিহা খান নিজেও ব্যর্থ হয়েছেন। আলী আহমেদ খান আচমকা বসা থেকে উঠে মোজাম্মেল খানকে উদ্দেশ্য করে বললেন, আমি মুখের কথায় বিশ্বাসী না। তুই অপেক্ষা কর, আর রান্না করে তোর সামনে হাজির করব। হালিমা খান, মালিহা খান আর মেঘ তিনজনেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমেদ খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, চলো, আজ আমি তোমাকে দিক নির্দেশনা দিব। যেভাবেই হোক তোমার আব্বুকে চ্যালেঞ্জে হারাতেই হবে। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, দয়া করে আমার সাজানো রান্নাঘরটাকে ছেড়ে দেন, পায়েস আমি করে দিচ্ছি। আলী আহমেদ খান উদাসীন কণ্ঠে বলে উঠলেন, তুমিও আমায় ভরসা করো না? মালিহা খান উত্তর খুঁজে পেলেন না। একবার উপর নিচ মাথা নাড়ছেন, আবার এপাশ ওপাশ মাথা নাড়ছেন। যত যাই হোক, পুরুষ মানুষ রান্নাঘরে গেলে সেই রান্নাঘরে নাজেহাল অবস্থা হতে বাধ্য। আবিরের জন্মের আগে পরে আলী আহমেদ খান মাঝে মধ্যে শখ করে রান্না করতেন, রান্না যেমন তেমন, কিন্তু পরবর্তীতে রান্নাঘরে ঢোকার মতো অবস্থা থাকতো না। তার জন্য এক পর্যায়ে বিরক্ত হয়ে মালিহা খান খুব করে অনুরোধ করেছেন যাতে আলী আহমেদ খান রান্নাঘরে পা না রাখেন।
সেই থেকে আলী আহমেদ খান রান্নাঘরে পা রাখেন না। এত বছর পর ছোট ভাইয়ের সাথে চ্যালেঞ্জ নিয়ে রান্নাঘরে ঢুকেছেন। তবে আজ রান্না মেঘ করবে, উনি কেবল মেঘকে সাহায্য করবেন। এর মধ্যে হালিমা খান তানভীরকে কল দিয়ে জানিয়েছে আলী আহমেদ খান নিজেই ফ্রিজ থেকে চিংড়ি মাছ, দুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম বের করেছেন। এদিকে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আলী আহমেদ খান মানেই আতঙ্ক। আব্বুর থেকেও মেঘ বড় আব্বুকে বেশি ভয় পায়। রান্নায় গন্ডগোল করলে আজ মেঘের খবরই আছে। এই ভয়ে বারবার ঢোক গিলছে। কিছুক্ষণের মধ্যে তানভীর আসছে। হালিমা খান, মালিহা খান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘদের কর্মকাণ্ড দেখছেন। তানভীর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, তোমার আব্বু পাঠিয়েছে নাকি? না না, সাহায্য লাগবে না। তানভীর ঠোঁট চেপে হাসছে আর ফোন দিয়ে ভিডিও করছে। মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ঘণ্টাখানেক পর আবির কল দিয়েছে। কল রিসিভ করতেই আবির বলে উঠল, আসসালামু আলাইকুম চাচ্চু। প্রজেক্টের কিছু ডিটেলস লাগতো, আগামীকাল সকালের মধ্যে দিলে ভালো হতো। মোজাম্মেল খান ঠাট্টা স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, প্রজেক্ট নিয়ে পরে ভাবা যাবে, আপাতত ভিডিও কল দাও। আবির ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, ভিডিও কল কেন? আরে আগে দাও। সচরাচর মোজাম্মেল খানের সাথে ভিডিও কলে কথা হয় না বললেই চলে। প্রয়োজনে 2-4 মিনিট ফোনেই কথা বলে। আবির ভয়ে ভয়ে ভিডিও কল দিল। মোজাম্মেল খান কল রিসিভ করে হাসতে হাসতে বললেন, তোমার আব্বুর মাথা নষ্ট হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। আবির ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। চাচ্চুর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। মোজাম্মেল খান রান্নাঘরের কাছে গিয়ে ফোন ওদের দিকে ঘুরিয়ে হাসতে শুরু করেছেন। আলী আহমেদ খান আবিরকে এক নজর দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার চাচ্চু আমায় চ্যালেঞ্জ দিয়েছে, আমি নাকি রান্না পারি না। আবির শুকনো গলায় ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে আজই এতটা পথ জার্নি করে আসছেন। এই অবস্থায় এসব চ্যালেঞ্জের কোনো মানে হয় না। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি বেশি কিছু করছি না, মেঘ মামুনি সবটা দেখছে। মেঘের দিকে ফোন ঘোরাতেই আবিরের চোখ কপালে ওঠার অবস্থা। মেঘের কপালে কাপড় বাঁধা, চুলগুলো শক্ত করে খোপা করা, ওড়না পেঁচিয়ে কোমরে বেঁধে রেখেছে। মেঘকে এ অবস্থায় দেখে আবির শুকনো মুখে বিষম খেয়ে উঠেছিল। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই পাগ। আবির মুখে আসা কথাটা গিলে 2 চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বলল, ও এখানে কি করে? মোজাম্মেল খান মেকি ভঙ্গিতে বললেন, তোমার আব্বু আমার মেয়েকে রান্না শেখাচ্ছে। আবির মনে মনে বিড়বিড় করল, তোমাদের পাগলামির মাঝে আমার অবুজ বউটাকে কেন টানো? আলী আহমেদ খান মৃদুস্বরে বললেন, আবির তুমি আমার স্পেশাল রেসিপিগুলো মিস করবে। আবির না চাইতেও মলিন হেসে শুধালো, তা কি কি রান্না হচ্ছে? চিংড়ি মাছের মালাইকারি, বেগুন ভর্তা, পাবদা মাছ ভুনা, আমার স্পেশাল ডালের রেসিপি, সাথে পায়েস। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত কিছু করার কি দরকার? আর আম্মু কোথায়? মিম মালিহা খানের কাছে ফোন নিয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আম্মু এসব কি হচ্ছে? তুমি কিছু বলছো না কেন? আমি অনেকবার বারণ করেছি, তোর আব্বু কি কথা শোনার মানুষ নাকি? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আব্বুর এই শরীর নিয়ে রান্নাঘরে ঢুকতে দিলে কেন? আর তোমরা কি এটুকু বোঝো না মেঘ কি বেগুন পোড়াতে পারবে নাকি? হাত পা পুড়ে নাজেহাল অবস্থা করে ফেলবে। ওনাদের উল্টাপাল্টা চ্যালেঞ্জকে তোমরা কিভাবে সাপোর্ট করছো? মালিহা খান শান্তস্বরে বললেন, কারো কিছু হবে না, তুই মাথা ঠান্ডা রাখ। তাছাড়া ওদের রান্না প্রায় শেষের দিকে। আবির রাগী স্বরে বলল, যা ইচ্ছে করো, আমার কি? আবির রাগে কল কেটে দিয়েছে। মেঘদের রান্না প্রায় শেষ দিকে। তানভীর ছবি তুলে আবিরকে পাঠিয়েছে। আবির ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে রাগী ইমোজি পাঠিয়েছে। খাবার টেবিলে মুখোমুখি 2 ভাই বসা। মেঘ দুজনকেই খাবার বেড়ে দিচ্ছে। মোজাম্মেল খান চুপচাপ খাবার শেষ করে উঠে যেতে যেতে বললেন, ভাইজান তুমি জিতেছো, এবার মন ভালো হয়েছে? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আমার মন ভালো করার অযথা উদ্যমটা খুব ভালো ছিল, ধন্যবাদ। আবির প্রজেক্টের কাজে অত্যাধিক ব্যস্ত। মোজাম্মেল খানের সাথে কাজের ব্যাপারে প্রতিনিয়ত কথা হয়, তবে ইদানিং আলী আহমেদ খানের মন ভীষণ খারাপ। বাড়িতে কিংবা অফিসে কোথাও কারোর সাথে বেশি কথা বলেন না। তানভীর নিজের কাজের পাশাপাশি সময় পেলে মাঝে মধ্যেই আবিরের অফিসে যায়। রাকিব আর রাসেলকে যতটা সম্ভব সহযোগিতা করে। বিগত 7 বছরের ন্যায় বর্তমানে আবির ব্যতীত খানবাড়ির পরিবেশ ততটা নিস্তব্ধ নয়। 1.5 বছরেরও বেশি সময় আবির বাসায় থাকাতে সবার সঙ্গে সম্পর্ক বেশ মজবুত হয়েছে। আবির নিজের কাজ শেষ করে রুমে এসে ফ্রেশ হয়েই বাসায় কল দেয়।
সারাদিন ২-৪ মিনিট কথা হোক বা না হোক নিয়ম করে সন্ধ্যার পর ঘন্টাখানেক কথা বলাটা অভ্যাস হয়ে গেছে। আবিরের অনুপস্থিতিতে ১৭ দিন কেটে গেছে, অথচ এতদিনেও মেঘের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে না। প্রায় ৮-১০ দিনের মতো মেঘ আর কান্নাকাটি করে না, বরং প্রতিনিয়ত আবিরকে জ্বালানোর নতুন নতুন পরিকল্পনা করে। আবির কাজের ফাঁকে মেঘের এসব কর্মকাণ্ড দেখে একা একাই হাসে। আবিরের হাসি দেখে কেউ কেউ হয়তো বা আবিরকে উন্মাদ ভাবে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। প্রজেক্ট আর মেঘ ব্যতীত আপাতত আবিরের মস্তিষ্কে অন্য কিছুই নেই। প্রাত্যহিক সকালে ঘুম ভাঙার পর মেঘের প্রথম কাজ ক্যালেন্ডারে গত হওয়া একটা দিন মার্ক করা। মেঘের মতো আবিরও প্রেয়সীর ক্রন্দনরত আদলে হাসি ফোটানোর তাগিদে সর্বক্ষণ দিন গুনছে। আজ সকাল থেকে মালিহা খান আর হালিমা খান রান্নাঘরে ব্যস্ত। আবিরের বড় মামিকে ডাক্তার দেখাতে ঢাকায় নিয়ে আসবে, সাথে বড় মামা আর মালাও আসবে। তাছাড়া মাইশা আর তার হাজবেন্ডকেও দাওয়াত দেয়া হয়েছে। ইকবাল খান বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রামে আছেন, তাই মিম আদিকে নিয়ে আকলিমা খান নিজে স্কুলের মিটিংয়ে গেছেন। মেঘ ভার্সিটি থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে কেবল শুয়েছে। এর মধ্যে বড় মামি আর মালা বাসায় আসছে। ওনাদের কণ্ঠ শুনে মেঘ তাড়াতাড়ি নিচে আসছে। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছে। মামি হাসি মুখে কথা বললেও মালা মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ মালার দিকে তাকিয়ে জোরপূর্বক জিজ্ঞেস করলো, আপু কেমন আছেন? মালা এবার বাধ্য হয়ে উত্তর দিল, ভালো, তুমি? মেঘ মুচকি হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, খুব ভালো। মেঘ মালাদের পাশের সোফায় বসে চোখ বন্ধ করতেই গত বছর মাইশা আপুর বিয়ের প্রতিটা ঘটনা চোখের সামনে জ্বলজ্বল করছে। তখন মালাকে নিয়ে মেঘের মনে অভিযোগের কমতি ছিল না। আবির একজন দায়িত্বশীল প্রেমিক হিসেবে কত সুন্দরভাবে সবগুলো ঘটনার সমাধান করেছিল। বোকা মেঘ আবিরের উদ্বিগ্নতা তখন বুঝতেই পারেনি। মাইশা আপুর গায়ে হলুদের দিন সকালে মেঘের উন্মুক্ত পৃষ্ঠে আবিরের হাতের স্পর্শের কথা মনে পড়তেই মেঘের শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে, সেই সঙ্গে শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। আবিরকে দেখার জন্য মনটা আনচান করছে। মেঘ চোখ মিলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। মালা আর চোখে মেঘকে দেখছে। মেঘের পরনে একটা সাদামাটা থ্রি পিস, বিনুনি করা চুলগুলোও কোমর ছাড়িয়েছে। সামনের দিকে ছোট ছোট চুলে কপাল ঢেকে আছে। ক্লাসে যাওয়ার আগে দেয়া গোলাপি রঙের লিপস্টিকের অল্প স্বল্প এখনো ঠোঁটে লেগে আছে। মালা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে মনে মনে ভাবছে, মেঘের মধ্যে স্পেশাল কি গুণ আছে যা আমার মধ্যে নেই? আমি কি তোমার প্রেমিকা হতে পারতাম না? এই বাড়ির বড় বউ হওয়ার জন্য কি একেবারে যোগ্য ছিলাম না? হালিমা খান রান্নাঘর থেকে উচ্চস্বরে ডাকলেন, এই মেঘ, তুইও কি মেহমান হয়ে গেছিস? মেঘ তড়িঘড়ি করে উঠে রান্নাঘরে গেল। বড় মামা এখনো আসেননি। মাইশা আপু আর ওনার হাজবেন্ডকে নিয়ে আসবেন, তাই আপাতত মামি আর মালার জন্য শরবত করা হয়েছে। মালাকে শরবত ছাড়তেই মালা বিরক্তি ভরা কণ্ঠে বলল, শরবত খাবো না আমি। মেঘ স্বাভাবিকভাবেই শরবত রেখে দিয়েছে।